গাজার সুজাইয়া এলাকায় ধ্বংসস্তূপের ভেতর থেকে মানে একটু চিন্তা করুন ৩ জন মানুষ বেরিয়ে আসছিল। গায়ে কোনো শার্ট ছিল না আর হাতে একটা লাঠির সাথে বাঁধা সাধারণ সাদা কাপড়। হ্যাঁ, আর সামরিক ইতিহাসে মানে ধরুন রোমান সাম্রাজ্যের আমল থেকে শুরু করে আধুনিক জেনেভা কনভেনশন পর্যন্ত এই সাদা পতাকার অর্থ কিন্তু সারা পৃথিবীতে একটাই। ঠিক, মানে আত্মসমর্পণ। আমি কোনো হুমকি নই, আমার কাছে কোনো অস্ত্র নেই। কিন্তু এরপরও ওই ৩ জনকে লক্ষ্য করে অনবরত গুলি চালানো হলো। একদম। এবং সবচেয়ে মর্মান্তিক ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু কোনো শত্রুপক্ষের লোক ছিল না। তারা ছিল খোদ ইসরায়েলি নাগরিক, যাদের ওই এলাকারই ইসরায়েলি সৈন্যরা গুলি করে হত্যা করেছিল। বাপরে! তো কিভাবে একটা আধুনিক সামরিক বাহিনীর প্রোটোকল একজন সৈন্যের চোখের সামনে সাধারণ প্রমাণকেও পুরোপুরি অগ্রাহ্য করতে শেখায়? আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা আসলে এমনই একটা মনস্তাত্ত্বিক আর কাঠামোগত গোলকধাঁধায় ঢুকতে যাচ্ছি। আর এই গোলকধাঁধার গভীরে যেতে হলে আমাদের হাতে থাকা কিছু সেন্সিটিভ ডকুমেন্টের সাহায্য নিতে হবে। আমাদের আজকের আলোচনার মূল সোর্স হচ্ছে ইসরায়েলের চ্যানেল 13-এর একটা আলোড়ন সৃষ্টিকারী ইনভেস্টিগেটিভ রিপোর্ট। আর সাথে থাকছে বাইবেলের প্রাচীন আখ্যান থেকে উঠে আসা কিছু চরমপন্থী রাজনৈতিক বয়ান। তবে আলোচনাটা সামনে এগিয়ে নেওয়ার আগে একটা জিনিস একদম পরিষ্কার করে নেওয়া দরকার। হ্যাঁ, ওই ইম্পার্শিয়ালিটির বিষয়টা। ঠিক, মানে আমরা যে সোর্সগুলো নিয়ে কথা বলছি সেখানে কিন্তু অত্যন্ত সংবেদনশীল আর পলিটিক্যালি চার্জড বিষয় আছে। আমাদের উদ্দেশ্য কোনোভাবেই কোনো রাজনৈতিক পক্ষ নেওয়া নয়। একদমই না। কে সঠিক বা কে ভুল সেই নৈতিক বিচার করাও আমাদের কাজ নয়। আমাদের লক্ষ্য শুধু মূল সোর্সগুলোতে দেওয়া তথ্য আর ধারণাগুলো নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে প্রকৃত মেকানিজমটা বোঝা। ঠিক তাই, মানে কিভাবে শীর্ষ পর্যায়ের রাজনৈতিক আর ধর্মীয় কথাগুলো ফিল্টার হয়ে যুদ্ধক্ষেত্রের মাটিতে একদম বুলেটে রূপান্তরিত হয় সেটাই আমরা দেখব। তো এই রূপান্তরের প্রথম ধাপটা আসলে কোত্থেকে শুরু হয়? এটা শুরু হয় একেবারে টপ লেভেল থেকে। আমাদের সোর্স অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটা প্রকাশ্য বক্তৃতায় ফিলিস্তিনিদের বাইবেলের বুক অফ স্যামুয়েলের আমালেক জাতির সাথে তুলনা করেছেন। যারা প্রাচীন ইতিহাস বা ধর্মতত্ত্ব নিয়ে খুব একটা পড়াশোনা করেন না তাদের জন্য বোধহয় এই আমালেক আখ্যানটা একটু ভেঙে বলা দরকার। হ্যাঁ, বাইবেলের আখ্যানে এই আমালেকীয়দের সম্পূর্ণভাবে ধ্বংস করার একটা সুনির্দিষ্ট আদেশ আছে। মানে এটা শুধু যুদ্ধে জেতার আদেশ না। তাহলে কি? এর ব্যাখ্যায় পরিষ্কার বলা আছে যে প্রতিটি মানুষকে হত্যা করতে হবে, নারী, শিশু, এমনকি নবজাতকও এর অন্তর্ভুক্ত। সিরিয়াসলি? নবজাতকও? হ্যাঁ, আর শুধু মানুষ না, তাদের গবাদি পশু, উট, গাধা এবং সমস্ত সম্পত্তি নিশ্চিহ্ন করার কথা বলা হয়েছে ওই আখ্যানে। এটা তো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একটা ভয়াবহ মোড়। মানে যখন কোনো আধুনিক রাষ্ট্রের শীর্ষ নেতা এমন একটা সর্বগ্রাসী ধর্মীয় আখ্যানকে সামরিক সংঘাতের মূল বয়ান বানান, তখন সেটার শুধু সাধারণ কোনো মোটিভেশনাল স্পিচ থাকে না, তাই তো? একদম ঠিক। এটা রুলস অফ এঙ্গেজমেন্টের ওপর খুব গভীর একটা মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। মানে সাধারণ ট্রেনিংয়ে একজন সৈন্যকে সবসময় হুমকি আর সাধারণ নাগরিকের মধ্যে পার্থক্য করতে শেখানো হয়। কিন্তু এই আমালেক বয়ান সংঘাতটাকে একটা অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত করে। প্রতিপক্ষ কোনো সাধারণ মানুষ না, বরং একটা পরম অশুভ শক্তি। এটা অনেকটা ধরুন আধুনিক কম্পিউটারের অপারেটিং সিস্টেমে একটা খুব পাওয়ারফুল কিন্তু ত্রুটিপূর্ণ সফটওয়্যার আপডেট ইনস্টল করার মতো। দারুণ উপমা। হার্ডওয়্যার মানে সৈন্যের চোখ কান হয়তো ঠিকই কাজ করছে, সে দেখছে সামনের মানুষটার হাতে অস্ত্র নেই। হ্যাঁ, কিন্তু তার মস্তিষ্কের ওই নতুন আমালেক সফটওয়্যার স্ক্রিনের সবকিছুকেই ভাইরাস বা চরম হুমকি হিসেবে ট্যাগ করছে। ঠিক তাই। এই চরমপন্থী বয়ান মূলত সৈন্যের নিজস্ব জাজমেন্টকে পুরোপুরি ওভাররাইড করে দেয়। এটাকে সমাজবিজ্ঞানের ভাষায় বলে চরম পর্যায়ের ডিহিউম্যানাইজেশন বা অমানবীকরণ। যার ফলে 18-19 বছর বয়সী একজন সৈন্যের জন্য যে কোনো চরম পদক্ষেপ নেওয়া মনস্তাত্ত্বিকভাবে অনেক সহজ হয়ে যায়। কারণ তার মন তাকে বোঝায় যে সে কোনো মানুষ মারছে না, একটা ঐতিহাসিক অশুভ শক্তিকে মুছে ফেলার পবিত্র দায়িত্ব পালন করছে। কিন্তু এই তাত্ত্বিক বয়ান যদি শুধু রাজনীতিক নেতাদের বক্তৃতার ভেতরেই সীমাবদ্ধ থাকত তাহলে হয়তো পরিস্থিতি এত ভয়ঙ্কর হতো না। একদম। সবচেয়ে ভয়ের বিষয় হল কিভাবে এই হুবহু শব্দগুলো সরাসরি ফিল্ড ম্যানুয়ালে বা মাঠ পর্যায়ের নির্দেশিকায় ঢুকে পড়ে। চ্যানেল 13-এর রিপোর্টটা এর সবচেয়ে বড় প্রমাণ।
চ্যানেল 13-এর অনুসন্ধানে আসলে ঠিক কী পাওয়া গিয়েছিল? তাদের অনুসন্ধান বলছে সৈন্যদের নির্দেশ দেওয়া হয়েছিল গাজায় দেখা হওয়া যে কোনো পুরুষকে তাৎক্ষণিকভাবে হত্যা করতে। মানে যে কোনো পুরুষ, কোনো বাজবিচার ছাড়া? হ্যাঁ, রিপোর্টের একটা অংশে একজন সৈন্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যে কোনো বয়সের পুরুষ হোক না কেন, কোনো খেলা চলবে না, সরাসরি হত্যা করো। বাপরে, এটা তো একটা আধুনিক সামরিক কাঠামোর সাথে পুরোপুরি সাংঘর্ষিক। সাধারণ যুদ্ধে একজন কম্ব্যাটেন্টকে চিহ্নিত করার তো কিছু নিয়ম থাকে। যেমন তার হাতে দৃশ্যমান অস্ত্র আছে কিনা বা সামরিক ইউনিফর্ম পরে আছে কিনা। ঠিক, কিন্তু এই নির্দেশে তো সেই সব মাপকাঠি পুরোপুরি বাতিল। শুধু নির্দিষ্ট একটা ভৌগোলিক এলাকায় উপস্থিত থাকা আর পুরুষ হওয়াটাই তো ডেথ সেন্টেন্স হয়ে যাচ্ছে। আর চ্যানেল 13 রিপোর্টের পরের অংশটা আরও বেশি প্রশ্নবিদ্ধ। পুরুষদের ক্ষেত্রে তো সরাসরি হত্যা করার নির্দেশ, কিন্তু নারী বা শিশুদের ক্ষেত্রে নির্দেশ ছিল নিজেদের বিচার বুদ্ধি ব্যবহার করার। নিজেদের বিচার বুদ্ধি? হ্যাঁ, কারণ হিসেবে বলা হয়েছিল অনেক কিছুই ঘটতে পারে, আর শুধু তাই না, গাধা বা অন্যান্য পশু হত্যার নির্দেশও ছিল। মানে আক্ষরিক অর্থেই ওই আমালেক আখ্যানের গবাদি পশু ধ্বংসের আদেশের কার্বন কপি। কিন্তু এই যে নারী ও শিশুদের ক্ষেত্রে বিচারবুদ্ধি ব্যবহার করার কথা বলা হলো, এখানে আমার একটা অবজারভেশন আছে। হ্যাঁ, বলুন। পুরুষদের ক্ষেত্রে সরাসরি হত্যা করুক, একদম ক্লিয়ার কমান্ড। কিন্তু এরকম চরম উত্তেজনাকর একটা জায়গায়, যেখানে সৈন্যদের মাথায় আমালেকের ধ্বংসের বীজ বোনা আছে, সেখানে এই জাজমেন্ট কিভাবে কাজ করবে? স্বাভাবিকভাবেই কাজ করবে না। এরকম বৈরী পরিবেশে চরম মানসিক চাপ আর নিদ্রাহীনতার মধ্যে থাকা একজন সৈন্যের বিচারবুদ্ধি কখনো স্বাভাবিক বা নিরপেক্ষ থাকতে পারে না। তার মানে চারপাশের বয়ান তাকে শেখাচ্ছে প্রত্যেকেই সম্ভাব্য শত্রু। হ্যাঁ, তাই সেই জাজমেন্ট মূলত ভয় আর প্যারানয়া দিয়ে নিয়ন্ত্রিত হয়। নারী বা শিশুদের সামান্য নড়াচড়াতেও শুধু ভয়ের বশবর্তী হয়ে গুলি চালানোর একটা মনস্তাত্ত্বিক বৈধতা তৈরি হয়ে যায়। তার মানে আগে গুলি করো, পরে প্রশ্ন করো। নীতি একটা ডিফল্ট সেটিং হয়ে দাঁড়াচ্ছে। এটা তো একটা ফ্রি ফায়ার জোনের মতো পরিস্থিতি। ঠিক তাই। আর যখন এই ধরনের প্রোটোকলকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়, তখন সেটা যে শুধু শত্রুপক্ষের জন্যই প্রাণঘাতী হয় তা কিন্তু না। এটা একটা ভয়াবহ বুমেরাং হয়ে নিজেদের দিকেও ফিরে আসতে পারে। 2023 সালের ডিসেম্বরে সুজাইয়া এলাকার ঘটনাটাই তো এর সবচেয়ে বড় দৃষ্টান্ত। ইসরায়েলি সৈন্যরা ৩ জন ইসরায়েলি বন্দীকে হত্যা করে। ওই যে আমরা শুরুতে যেই দৃশ্যটার কথা বললাম। হ্যাঁ, ওই ৩ জন বন্দী কোনোভাবে পালিয়ে আসতে পেরেছিল। তাদের গায়ে শর্ট ছিল না আর সাদা পতাকা নাড়ছিল। যে সৈন্য প্রথম গুলি করে সে চ্যানেল 13কে বেনাম একটা ইন্টারভিউ দেয়। সে কি বলেছে সেখানে? সে স্বীকার করে যে সে মিনিটে ৫০০ রাউন্ড গুলি ফায়ার করছিল, আর তার একমাত্র লক্ষ্য ছিল সন্ত্রাসীদের হত্যা করা। সে দুজনের তো ওখানেই মৃত্যু নিশ্চিত করে। কিন্তু একজন তো পালিয়ে যেতে পেরেছিল, তাই না? হ্যাঁ, জোতাম হাইম নামের একজন বন্দী কোনো মতে পাশের একটা ভবনে আশ্রয় নিতে পারে। এটা আসলে কোনো বিচ্ছিন্ন ভুল না, এটা ওই সরাসরি হত্যা করার নির্দেশিকার একটা কাঠামোগত ফলাফল। কিন্তু আমার মূল বিস্ময়টা অন্য জায়গায়। কোন জায়গায়? চোখের সামনের এত স্পষ্ট প্রমাণ কিভাবে অগ্রাহ্য করা সম্ভব? তারা খালি গায়ে ছিল, মানে কোনো আত্মঘাতী বিস্ফোরক লুকোনো নেই, আর সাদা পতাকা নাড়ছিল। সাদা পতাকার অর্থ তো একটা বাচ্চাও বোঝে। একদম ঠিক। তাহলে একজন সৈন্য কেন তার গুলি করা বন্ধ করল না? এই প্রমাণটা তার মাথায় প্রসেস হলো না কিভাবে? এই অকল্পনীয় মনস্তাত্ত্বিক শূন্যতার উত্তরটা নিহত বন্দী জোতাম হাইমের মা আইরিস হাইমের একটা কথায় খুব মারাত্মকভাবে উঠে এসেছে। আইরিস হাইম কি বলেছেন? উনি বলেছেন যে সৈন্যদের মূলত ২ পায়ে হাঁটা যে কোনো মানুষকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল। 2 পায়ে হাঁটা যে কোনো মানুষ? বাপরে! হ্যাঁ, যখন একটা নির্দেশিকা এতটা চরম পর্যায়ে চলে যায়, তখন মানব মস্তিষ্কের সাধারণ উপলব্ধি করার ক্ষমতা পুরোপুরি অবশ হয়ে যায়। তার মানে তাকে দিনের পর দিন শেখানো হয়েছে যে ওইখানে যে নড়াচড়া করছে সেই একটা প্রাণঘাতী হুমকি। একদম। এই চরম মানসিকতার কারণে সাদা পতাকা বা খালি গায়ের মতো আত্মসমর্পণের সাধারণ সংকেতগুলো তার মস্তিষ্কে কোনো অর্থই তৈরি করতে পারে না। সে হয়তো সাদা পতাকা দেখছিল ঠিকই, কিন্তু তার মস্তিষ্ক সেটাকে ফাঁদ বা প্রতারণা হিসেবে অনুবাদ করছিল। ঠিক তাই। আর জোতাম হাইম যখন পালিয়ে গেল, তারপর যা ঘটল সেটা এই প্রোটোকলের সবচেয়ে অন্ধকার দিকটা উন্মোচন করে। কি হয়েছিল তখন? চ্যানেল 13-এর রিপোর্ট বলছে, প্রথম সৈন্যটির অস্ত্র জ্যাম হয়ে যাওয়ার পর জোতাম হাইমকে পাশের ভবনে আবার খুঁজে পাওয়া যায়।
তখন অন্য একজন সৈন্য এসে বলে, আমাকে শেষ করতে দাও। আমাকে শেষ করতে দাও। হ্যাঁ, ইংরেজিতে লেট মি ফিনিশ ইট। এরপর সে তাকে গুলি করে হত্যা করে। পরে ওই ঘটনার সাথে জড়িত একজন ব্রিগেড কমান্ডার আইরিস হাইমকে জানান যে তাদের নীতি হলো কেউ এদিকে এলে তাকে হত্যা করা। মানে গ্রেফতার করা বা বন্দি করার কোনো চেষ্টাই না। না, অন্য একজন কমান্ডার আরও এক ধাপে গিয়ে নিশ্চিত করেন যে সম্পূর্ণ অনিষ্ট বেসামরিক নাগরিকদের হত্যা করার নির্দেশও তাদের পরিষ্কারভাবে দেওয়া হয়েছিল। অবিশ্বাস্য। চ্যানেল 13কে দেওয়া ওই সাক্ষাৎকারে সৈন্যটা যুক্তি দেয় যে একজন বৃদ্ধ মানুষও বিস্ফোরক নিয়ে আসতে পারে, তাই প্রোটোকল হল সরাসরি গুলি করা, কোনো ঝুঁকি না নেওয়া। এই আমাকে শেষ করতে দাও বাক্যটার দিকে আমি একটু স্পেশালি নজর দিতে চাই। এটা তো কোনো যুদ্ধ পরিস্থিতির কথা মনে হয় না। তাহলে কি মনে হয়? এটা পুরোপুরি একটা মৃত্যুদণ্ড কার্যকর করার মতো শোনায়। যখন একটা মানুষ নিরস্ত্র অবস্থায় আশ্রয় নিয়েছে, তখন তাকে শেষ করতে দাও বলার মানে কি? এর মানে হলো ওই নির্দিষ্ট প্রোটোকল থেকে আত্মসমর্পণ গ্রহণ করার বা বন্দি করার ধারণাটাই প্রাতিষ্ঠানিকভাবে মুছে ফেলা হয়েছিল। কিন্তু এর ফলে তো লিগ্যাল টার্মে যাকে বলে বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়ভার, তার একটা আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। একদম ঠিক ধরেছেন। সাধারণ যুদ্ধনীতিতে নিয়ম হল কাউকে গুলি করার আগে প্রমাণ হতে হয় যে সে একটা তাৎক্ষণিক হুমকি তৈরি করছে। ইনোসেন্ট আনটিল প্রুভেন আ থ্রেট। আর সুজায়ার প্রোটোকল এই পুরনো সমীকরণটাকে পুরোপুরি উল্টে দিয়েছে। হ্যাঁ, নতুন সমীকরণটা হল লিথাল থ্রেট আনটিল প্রুভেন ইনোসেন্ট। সবাইকে পূর্বনির্ধারিতভাবেই সম্ভাব্য হুমকি হিসাবে ধরে নেওয়া হয়েছে। কিন্তু একটা যুদ্ধক্ষেত্রে কারোর পক্ষে নিজেকে নির্দোষ প্রমাণ করা তো আক্ষরিক অর্থেই অসম্ভব। বিশেষ করে যখন নিরস্ত্র থাকা বা সাদা পতাকা হাতে থাকাকেও একটা কৌশলগত প্রতারণা হিসেবে দেখা হয়। ও যে সৈন্যের যুক্তিটা, একজন বৃদ্ধ মানুষও বিস্ফোরক নিয়ে আসতে পারে, এই ধরনের সৈন্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিলে তো প্রমাণের দায়ভার আর সৈন্যের ওপর থাকে না। থাকে না। এর ফলে আত্মসমর্পণের সুযোগ স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যায়। কারণ সৈন্যের দৃষ্টিতে ওখানে কোনো আত্মসমর্পণকারী মানুষ নেই, আছে কেবল একটা ছদ্মবেশী হুমকি যাকে শেষ করতে হবে। তো পুরো আলোচনাটা যদি আমরা এক করি, একটা ভয়ঙ্কর নিখুঁত চেইন অফ কমান্ড দেখতে পাই। শীর্ষ পর্যায়ের রাজনৈতিক মঞ্চ থেকে আমালেকের চরমপন্থী ধর্মীয় রূপক তৈরি হয়। তারপর সেটা ফিল্টার হয়ে মাঠ পর্যায়ের ম্যানুয়ালে যে কোনো পুরুষকে সরাসরি হত্যা করো নির্দেশিকায় পরিণত হয়। আর শেষ পর্যন্ত এই নির্বিচার প্রোটোকল সৈন্যদের এমন ঘোরের মধ্যে ফেলে দেয় যে তারা নিজেদের দেশের নাগরিকদের সাদা পতাকাকেও চিনতে পারে না। এটা আধুনিক যুদ্ধক্ষেত্রে মতাদর্শগত চরমপন্থার সবচেয়ে মর্মান্তিক পরিণতি। সামরিক বাহিনী যখন এই ধরনের ডিহিউম্যানাইজেশন কাঠামোর উপর দাঁড়িয়ে যুদ্ধ করে, তারা নিজেদের বিচারবোধ আর মানবিক সেন্সরগুলোকেও চিরতরে ধ্বংস করে ফেলে। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবার প্রয়োজন। যখন সামরিক প্রোটোকল এমন পর্যায়ে পৌঁছায় যেখানে সাদা পতাকা হাতে নিজেদের মানুষও রক্ষা পায় না, তখন যুদ্ধ শেষ হওয়ার পর ওই সৈন্যদের মানসিক অবস্থার কি পরিণতি হবে? ঠিক এটাই, যে মস্তিষ্কগুলোকে মাসের পর মাস দুই পায়ে হাঁটা যে কোনো কিছুকে হুমকি হিসেবে দেখতে শেখানো হয়েছে, তারা কি সাধারণ সমাজে ফিরে এসে আর কখনো স্বাভাবিক মানসিক সমীকরণে খাপ খাওয়াতে পারবে? এটা খুব বড় একটা প্রশ্ন। নাকি যুদ্ধের এই চরমপন্থী প্রোটোকলগুলো তাদের ভেতরে চিরস্থায়ীভাবে এমন একটা অদৃশ্য যুদ্ধক্ষেত্র তৈরি করে রেখে যাবে যেখান থেকে তাদের আর কখনোই ফেরা হবে না? ভাববার মতো একটা বিষয়। আজ এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে এই বিস্তারিত আলোচনায় যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।